সার্ভার জটিলতায় ১৩ দিন ধরে ব্যাহত কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম, ক্ষতির মুখে আমদানি রপ্তানিকারকরা। এনবিআরের অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে মন্তব্য জ্বালানি উপদেষ্টার, ২ ভাগে আপত্তি নেই কর্মীদের। মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ ভোক্তা অধিদপ্তরের, বাজারজাত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বক্তব্য রাখছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। সংবিধানে রাখতে পারবেন, তো সেখানে ওই ৭০ অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে, আমরা যেহেতু জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে চাই, এখানে আমরা একমত হয়েছি। এই ছিল দুইটা বিষয়। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা, এই ব্যাপারে সবাই একমত। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নাই, সবাই একমত। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল 58 ক এবং ক ২ পরিচ্ছেদে যেভাবে আছে আর কি, 58 ক খ গ যেভাবে দেয়া আছে, সেই 58 গ তে যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে, তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়। এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয়, সেই বিকল্পগুলোর বাইরে থেকে যেমন সিরিয়াল 4, 5, 6 এইভাবে রাখা যায়। এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না, সর্বশেষ অপশন। তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। তারপরে যদি ঐকমত্যে আসা না যায়, সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে, যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে। তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন, যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব। এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার, যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শেষান্তে, তার 30 দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে, যদি সেই আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা, বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার, প্রধান উপদেষ্টা হওয়ার, তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন। যদি সেই অপশন না পাওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার, সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে, যেহেতু ওই অপশনটা আমরা অন্য একটা প্রস্তাবের মধ্যে আছে। সেই 4 জনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে, স্পিকারও করতে পারে। রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে না, আর স্পিকার করলে স্পিকারের ভোটিং পাওয়ার থাকবে 4 জন। কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু শুনানি করবে, রাষ্ট্রপতির কোনো ভোট প্রয়োগ করতে পারে। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমদানি রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে সমস্যার কারণে গত 13 দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। আর গত 5 দিন ধরে প্রায় বন্ধ রয়েছে বেশিরভাগ কার্যক্রমই। সময় মতো শুল্কায়ন না হওয়ায় ক্ষতির মুখে আমদানি রপ্তানিকারকরা। এদিকে কলম বিরতির পর সার্ভার জটিলতা সহ একের পর এক সমস্যায় আমদানি রপ্তানি পণ্য চালান বন্দরে আটকা পড়ে আছে। এতে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হচ্ছে। চরম ভোগান্তিতে পড়া C&F এজেন্টরা বলছেন, ব্যবসায়ীদের কাজ সময় মতো করতে না পারায় চাপে রয়েছেন তারা। বারবার সার্ভারের এমন জটিলতা এবং এর স্থায়ী সমাধান না হওয়ায় এনবিআরের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছেন, দ্রুত কাজ চলায় সোমবারের মধ্যে সমস্যার সমাধান হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক কাজী আজমল হোসেন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। প্রথমেই শুরুতে যাচ্ছি আলমগীর সবুজের কাছে। সবুজ, চট্টগ্রামে শুল্কায়ন জটিলতা আসলে কি পর্যায়ে রয়েছে? আমদানি রপ্তানি কার্যক্রম কতটা স্বাভাবিক এখন? সার্ভার জটিলতার কারণে আসলে চট্টগ্রাম যে কাস্টমস যে জটিলতার কারণে ভোগান্তিত করে, এই কারণে মারাত্মকভাবে আমদানিতে জটিলতা তৈরি হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর চট্টগ্রাম বন্দরটি অন্তত 2 লাখ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি করে, আর চট্টগ্রাম কাস্টম হাউস এই বাণিজ্য থেকে শুল্ক আদায় করে প্রায় 70,000 কোটি টাকার বেশি। সেই কাস্টম হাউস 70,000 কোটি টাকার বেশি, সেই কাস্টম হাউস যখন এই ধরনের একটা সমস্যায় পড়ে তাহলে পুরো অর্থনীতিতে সে চাপটা পড়ে। এবং যেটা হচ্ছে গত অন্তত 6 মাস থেকে এই জটিলতাটা তৈরি হয়েছে। আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন তিনি আরও বেশি বলতে পারবেন। এটা এখানে যে এসআইকুডার যে সফটওয়্যার যে মাধ্যমে এগুলি করা হয় সেটার ধীরগতির কারণে অনেক সময় বিকল হয়ে যায়। এই সমস্ত কারণে আসলে নথিগুলি শুল্কায়ন করা কঠিন হয়ে পড়ে। আপনারা জানেন যে সার্ভার যদি একটা সার্ভার বন্ধ হয়ে যায় তাহলে সব জায়গায় সেই প্রভাবটা পড়ে। এই কারণে আসলে বন্দরে, যেহেতু বন্দরের সাথে সংযুক্ত, সব মিলিয়ে বন্দরে বেশি চাপ পড়ে। এবং আমরা দেখেছি এই সময়ে বন্দরে অনেক পণ্য আমদানি রপ্তানিতে, ডেলিভারিতে তারা ভোগান্তিতে পড়েছে এবং এর কারণে লম্বা জট তৈরি হয়েছে এবং অনেক সময় সেই কারণে যানজটও তৈরি হয়েছে। এবং এর মধ্যে এই জটিলতার নিরসনে আগে আসলে আপনারা জানেন যে কলম বিরতি হয়েছে, সে কারণে অনেকদিন বন্ধ ছিল। সব মিলিয়ে একটা চাপ তৈরি হয়েছে। এই চাপ থেকে মুক্তি পেতে সম্প্রতি শুক্রবার এবং শনিবার কাস্টম হাউস বন্ধ রেখেছে, কিন্তু কর্মকর্তারা বলছেন এবং যারা ব্যবহারকারী তারা বলছেন যেহেতু চট্টগ্রাম কাস্টমসের সাথে ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার একটা সংযুক্তি আছে, এ কারণে শুধুমাত্র যে কাস্টমস হাউস খোলা রেখে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তারা বলছেন সবচাইতে জরুরি যে সার্ভার জটিলতা সেটা যেন নিরসন করেছে। এই কারণে তারা বারবার তাগাদা দিয়েছেন যারা সিএনডিএফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন কিংবা যারা সংশ্লিষ্ট আছেন তারা। কিন্তু আমাদেরকে কাস্টম হাউসের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন তারা চাইছেন যে এই সমস্যাটার সমাধান করতে, সেটা তারা করে উঠতে পারছেন না। মানে আমাদেরকে জানিয়ে। ধন্যবাদ সবুজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ বিষয়ে আরও আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক কাজী আজমল হোসেন। জনাব হোসেন, আমরা দেখছিলাম যে এনবিআর বিভক্তি নিয়ে বেশ কিছু আন্দোলন সংগ্রাম চলছিল, কর্মবিরতি চলছিল, তারপরে আবার এই যে সার্ভার জটিলতা, সব মিলিয়ে এই কাস্টমস হাউসে আপনাদের কাজ করতে কী ধরনের অসুবিধা হচ্ছে এবং পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এতে? ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন আমাদের দেশের আমদানি রপ্তানির উপর নির্ভর করে হচ্ছে আমাদের রাষ্ট্রের রাজস্ব এবং তার সাথে সাথে আমাদের যে দেশের ইন্ডাস্ট্রি, আপনি বলেন শিল্পাঞ্চল বলেন, শিল্প প্রতিষ্ঠান বলেন, ভোক্তা বলেন, আমাদের অধিকাংশ পণ্যই হচ্ছে আমরা আমদানি নির্ভর আমাদের দেশটা। এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরের রপ্তানি থেকে শুরু করে কাঁচামাল পর্যন্ত আমাদের রপ্তানি হয়। আমি এখন যে শুল্ক স্টেশনে বসে আপনার সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে ঢাকা কাস্টম হাউস থেকে। এটা খুবই সংবেদনশীল একটি জায়গা। এখান থেকে আপনি যদি এক্সপোর্ট দেখেন তাহলে সবচেয়ে ফাস্টার এমার্জেন্সি যে এক্সপোর্ট গুলো হয় রেডিমেড গার্মেন্টস, যেগুলোর ধরেন টাইম শিডিউল কভার হয়ে গেছে, এখন আর সময় শেষের দিকে, অর্ডার ক্যান্সেল হওয়ার পথে, এরকম জরুরি যে পণ্যগুলো আছে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে সেগুলো এক্সপোর্ট হয়। পাশাপাশি এক্সপোর্ট হয় হচ্ছে আপনার আমাদের দেশের যে কাঁচামালগুলো রপ্তানি হয়, বিশেষ করে সবজি, বিভিন্ন রকমের সবজি, পান থেকে শুরু করে আরো কিছু জিনিস, এইগুলো মাছ, কাঁচা মাছ, এগুলো খুবই জরুরি ভিত্তিতে রপ্তানি করতে হয়। এগুলোতে যদি আপনি সময় নেন সেক্ষেত্রে আপনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। পাশাপাশি আমদানির যে ব্যাপারটা আমি যদি আপনাকে আরো খোলাখুলি বলি, ঢাকা কাস্টম হাউসে যে মালগুলো আমদানি হয় সেগুলো
20%, 30%, 50%, এমনকি 100% অতিরিক্ত ভাড়া প্রদান করে ঢাকা এয়ারপোর্টে শিপমেন্টগুলো আনা হয়। এই শিপমেন্টগুলো থেকে আপনার খুব জরুরি ভিত্তিতে ফ্যাক্টরির কোনো মেশিন টুলস অথবা অন্যান্য জিনিসপত্র যেগুলো খুবই জরুরি, এই জরুরি জিনিসগুলো অনেক বেশি ভাড়া প্রদান করে আনা হয়। কিন্তু আমাদের যে সার্ভার জটিলতা, সেই সার্ভার জটিলতার কারণে আপনি জেনে থাকবেন, আপনারা জানেন, আপনারা অনেক নিউজ করেছেন কিছুদিন আগে যে রাজস্ব কর্মকর্তাদের যে আন্দোলন, দাবির মুখে যে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল, সেটার চাপ সামলে উঠতে না পেরেই উঠতেই আপনার এর মধ্যে আবার এই সার্ভার সংক্রান্ত যে জটিলতা প্রকট আকার ধারণ করছে। আপনি যদি ওয়্যারহাউসগুলোতে আমি দেখাতে পারতাম। আমরা যতটুকু জেনেছি যে এই যে সার্ভারের যে জটিলতা, এটা তো নতুন নয়, এর আগেও এই ধরনের সার্ভার জটিলতা হয়েছে। সেক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা, আপনাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, তেমন দাবি করেছেন কিনা? আমরা এই সক্ষমতা নিয়ে আমরা এর আগেও অনেকবার ওনাদের সঙ্গে বসেছি, কথা বলেছি। বিগত কিছুদিন আগেও আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে ওনাদের কথা হয়েছে এই ব্যাপারে, এবং আজকেও আমার কমিশনার স্যার যিনি ঢাকা কাস্টম হাউসে রয়েছেন ওনার সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি যে আপনাদের এই সক্ষমতা বাড়াতে হবে। ওনাদের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, এটা নিঃসন্দেহে বলা চলে, আপনি নিশ্চয়ই এটা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে সক্ষমতা বাড়াতে হবে, এবং আপনি জানেন এখন গ্লোবালি এর চেয়েও ভালো সফটওয়্যার ইউজ করা হয়। আমরা সেদিকেও চিন্তা করতে পারি, যদিও এটা ব্যয়বহুল খানিকটা, সেদিকেও আমরা চিন্তা করতে পারি। কিন্তু যেখানে রাজস্বের ব্যাপার, দেশের হৃৎপিণ্ডের ব্যাপার, সেখানে আপনার নতুন করে ভাবার হয়তো অবকাশ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব আজমল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আলমগীর সবুজ। এনবিআর 2 ভাগে কর্মকর্তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চায়, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। এনবিআর এর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে প্রায় 2 মাস আন্দোলন করেন কর্মকর্তা কর্মচারীরা। কাস্টম অফিস, বন্দর বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ। রাজস্ব আদায় কার্যক্রম বাড়ানো সহ সার্বিক বিষয় নিয়ে গঠিত কমিটির অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারের দ্বন্দ্বই সমস্যার কারণ, যা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে মনে করেন তিনি। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 ক্যাডার না কত মিলে একটা ওদের আরেকটা স্টেশন আছে। তো এইটা হচ্ছে এর মূল কারণ। এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। উপদেষ্টা জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে। 2 বিভাগে প্রশাসন ক্যাডারের পাশাপাশি শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের আধিপত্য থাকবে না। সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে বলেও জানান তিনি। অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে, তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। এ বিষয়ে গত কয়েকদিনে 2 দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর শুল্ক অশুল্ক বিষয়ে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় উদ্বেগ বাড়ছে চামড়া খাতের উদ্যোক্তাদের। তারা বলছেন, নতুন শুল্ক নীতিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে রপ্তানিকারকদের। পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক আলোচনার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য। ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিতে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। এতে উৎকণ্ঠায় আছে এ খাতে রপ্তানিকারকরা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বছরে $8 থেকে $10 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়।
তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2023-24 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি এ জাতীয় পণ্য রপ্তানি হয়েছে $27 কোটি। রপ্তানিকারকরা বলছেন, বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ক্রেতাদের ক্রয়াদেশ কমে যাবে। এতে রপ্তানি কমার আশঙ্কা তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বাংলাদেশ থেকে কোনো চামড়া যায় না, কিন্তু বিষয় হচ্ছে যে চামড়াজাত পণ্য এভেলেবেল এক্সপোর্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি চামড়াজাত পণ্য এই শুল্কের আওতায় আসে এবং এই শুল্ক দিয়ে এই দেশের থেকে চামড়াজাত পণ্য এক্সপোর্ট করা খুবই কঠিন হবে এবং এটার এফেক্ট সরাসরি ট্যানারিতে পড়বে। বিশ্লেষকরা বলছেন, দেশ ও বিদেশে চামড়ার পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি ধরে রাখতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি সরকারকে রপ্তানিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর তাগিদ তাদের। 3 মাস আগে আমরা কি চেষ্টা করলাম, গতকাল পর্যন্ত তিনটা মিটিং হয়েছে, ফলাফল খুব আশাব্যঞ্জক এখনো না, বাট নেগোসিয়েশন করতে হবে। যদি কোনো ট্যারিফটাকে আমরা সহনীয় করতে পারি, যেটা সহনীয় পর্যায়ের হয়, যেটা নাকি বাস্তবতার মধ্যে আসে, সেই জায়গায় নেগোসিয়েশন ছাড়া আমাদের আর তেমন করার কিছু নেই, কারণ আমরা হলো উৎপাদক দেশ। যুক্তরাষ্ট্রের জুতা ও চামড়াজাত পণ্যের বার্ষিক বাজার $100 বিলিয়ন বেশি। এ বাজার ধরতে পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 13.79%। এতে রপ্তানি বেড়ে $754 কোটি পৌঁছেছে, যা দেশের মোট রপ্তানির 19.18%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এছাড়া ইউভুক্ত দেশগুলোতে মোট $19.71 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা বাংলাদেশ থেকে মোট পোশাক রপ্তানি মূল্যের 50.10%। ইপিবির তথ্য অনুযায়ী ইউরোপের বড় বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জার্মানিতে। ফলে সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশের তৈরি পোশাক খাতে $39.35 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থ বছরের তুলনায় 8.84% বেশি। আগের বছর এ খাতের মোট রপ্তানি ছিল $36.15 বিলিয়ন। মিনিকেট নামে চালের কোনো জাত না থাকার পরও তা বাজারজাত করছে বিভিন্ন কর্পোরেট ও চালকল মালিকরা। এতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তাই এ অবস্থায় মিনিকেট নামে চালের বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি আরও জানান, এর ফলে ভোক্তাদের সাথে খুচরা ব্যবসায়ীরাও প্রতারিত হচ্ছেন। তাই মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধে 1 মাসের সময় দেয় ভোক্তা অধিদপ্তর। নির্দেশ না মানলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তারা যাতে আপনাদের প্রতি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে, সেই ক্ষেত্রে আপনারা হেন্সফোর্ড ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না। বাজারে ডলারের চাহিদা কমায় এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহ ভালো থাকায় গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় $2.90 কমেছে। বেশিরভাগ ব্যাংক রেমিটেন্সের ডলার কেনার ক্ষেত্রে 120 টাকা বলছে, যদিও কিছু ব্যাংক বলছে তারা 120 টাকা 50 পয়সা পর্যন্ত দরে কিনেছে। তবে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো জানিয়েছে দিনের শুরুতে কিছুটা বেশি দর থাকলেও শেষ পর্যন্ত কোনো ব্যাংকই 120 টাকার বেশি দাম দিতে চায়নি। অথচ গেল সপ্তাহের শুরুতে ব্যাংকগুলোতে 122 টাকা 80 পয়সা থেকে 122 টাকা 90 পয়সা পর্যন্ত দাম উঠেছিল। বিশেষজ্ঞরা বলছেন, মূলত আমদানির এলসি খোলার পরিমাণ কমার পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার কারণেই বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। তাই চাহিদা কমায় দামও কমেছে। নওগাঁয় 3 দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম নেমে এসেছে অর্ধেকে। বর্তমানে প্রতি কেজি মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, আর খুচরা বাজারে 100 থেকে 120 টাকায়। কৃষি বিভাগ জানিয়েছে, কয়েকদিনের বৃষ্টিতে জমি থেকে মরিচ তুলতে না পারায় বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে ওঠে। বর্তমানে বৃষ্টি না থাকায় বাজারে আমদানি বেড়ে যাওয়ায় দামও কমতে শুরু করেছে। 2-1 দিনের মধ্যে কাঁচামরিচের দাম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। 3 দিন আগে হঠাৎ করে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ 240 থেকে 280 টাকায় পৌঁছে।
অফিস নিউজ ঢাকা কিন্তু ওই জন্য তো হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে চারিদিকে হয়তো সমস্যা, এই জন্য দাম একটু বাড়ছে। কোয়ালিটি ভেদে মনে করে যে কোনোটা 100 বিক্রি হচ্ছে বা আরো কম বিক্রি হচ্ছে। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে কৃষক ভালোভাবে মাঠ থেকে মরিচটা সংগ্রহ করতে পারে নাই, যার কারণে মরিচের বাজার একটু অস্থিতিশীল ছিল। কৃষক নিয়মিত জমি থেকে মরিচ হারভেস্ট করছে, যার ফলে পুনরায় আমাদের মরিচের যে বাজার সেটা স্থিতিশীলতায় চলে এসেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি প্রধান সূচক ডিএসসিএক্স সূচক কমেছে 1.60 পয়েন্টের বেশি। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসসিএক্স কমে দাঁড়িয়েছে 5066 পয়েন্টে। ফলে প্রায় 6 কার্যদিবস পর কমল প্রধান সূচক। ডিএসসিতে মোট 402টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে 177টির, 170টির দর কমেছে। অপরিবর্তিত রয়েছে 55টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন ডিএসসিতে 665 কোটি 99 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে 14 কোটি টাকা। এছাড়া সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে মিডল্যান্ড ব্যাংক, আর শতাংশের দিক থেকে প্রথম বিডি ফাইন্যান্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির সার্বিক সূচক 47.38 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,125 পয়েন্টে। লেনদেন হয়েছে 6 কোটি 59 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।